Lesson 10. The Echoing Green, William Blake. Let's read. The sun does arise and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bell's cheerful sound, while our sports shall be seen on the echoing green. প্রথম স্ট্যান্জা এটাই। তো প্রথমে কি বলছেন কবি, যে দ্য সান ডাজ অ্যারাইজ অর্থাৎ সূর্য উঠছে, অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং সূর্য ওঠার ফলে যেটা হচ্ছে আকাশ আনন্দমুখর হয়ে উঠছে, অর্থাৎ আকাশটা যেন ঝলমল করে উঠছে। কারণ আমরা জানি সূর্য উঠলে, আকাশ পরিষ্কার থাকলে সূর্য ওঠে এবং আকাশটাকে দেখলে মনে হয় যেন আকাশটা সূর্যের আলোয় একেবারে ঝলমল করছে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, এবং এরপর কি হচ্ছে, সূর্য উঠছে অর্থাৎ, এবং আকাশ পরিষ্কার, আকাশটাকে দেখে মনে হচ্ছে আনন্দমুখর, তার মানে আমরা বুঝতে পারছি কি বসন্তকাল আসছে, তাই তো? তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে টু ওয়েলকাম দ্য স্প্রিং, অর্থাৎ বসন্তকালকে স্বাগত জানাবার জন্য যেন প্রকৃতি ধীরে ধীরে সেজে উঠছে, এবং প্রকৃতিকে দেখে মনে হচ্ছে যেন সে আনন্দে একেবারে মুখর হয়ে আছে। এবং সেটা কিভাবে আমরা বুঝতে পারছি, এই যে লাইনটা রয়েছে, দ্য মেরি বেলস রিং, এখানে কিন্তু সত্যি সত্যি যে কোনো ঘন্টা বাজছে এরকম ব্যাপারটা না, এটা একটা প্রতীক। এটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন, যে প্রকৃতি আনন্দমুখর হয়ে উঠছে এবং যেন মনে হচ্ছে প্রকৃতিকে দেখে চারপাশে আনন্দের ঘণ্টার ধ্বনি বাজছে। এবং সেটা কেন না, স্প্রিং অর্থাৎ বসন্তকাল আসছে, সেই বসন্তকালকে স্বাগত জানাবার জন্য আনন্দের ঘণ্টার ধ্বনি বাজছে এবং প্রকৃতি যেন ঝলমল করে উঠছে। আর কি হচ্ছে, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, এটা দুটো পাখির নাম, একটা স্কাইলার্ক, একটা হচ্ছে থ্রাশ। দ্য বার্ডস অফ দ্য বুশ, এবং এরা ঝোপে ঝাড়ে থাকে। সিং লাউডার অ্যারাউন্ড, এবং এই পাখি দুটো ঝোপঝাড় থেকে কি করছে, তারা উচ্চ স্বরে বা চিৎকার করে ডাকছে, কিচিরমিচির করছে, এবং চারপাশে তাদের এই ডাক শোনা যাচ্ছে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, এবং তারাও যেন, এই যে আগেই বলা হয়েছে যে প্রকৃতিতে যেন আনন্দের ঘণ্টার ধ্বনি বাজছে, সেই শব্দ যেন এই পাখিরা শুনতে পাচ্ছে। কেন না, পাখিরাও তো প্রকৃতিরই একটা অঙ্গ বা উপাদান, তাহলে সেই পাখিরাও এই প্রকৃতির সাথে মেতে উঠছে আনন্দে, এবং তারাও সেই ঘণ্টার ধ্বনি শুনে তারাও কি করছে, চিৎকার করে ডাকছে বিভিন্ন ঝোপঝাড় থেকে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, অর্থাৎ ঘণ্টার ধ্বনির সাথে তারাও আনন্দিত হয়ে উঠছে এবং তারা কি করছে, ডাকছে। while our sports shall be seen on the echoing green, এইরকম যখন অবস্থা, পারিপার্শ্বিক বা পরিস্থিতি বা প্রকৃতিটা যখন এইরকমভাবে সুন্দর হয়ে উঠছে ধীরে ধীরে, তখন কি হবে না, ইকোয়িং গ্রিন, গ্রিন মানে সবুজ, কিন্তু এখানে সবুজ অর্থে সবুজ মাঠকে বোঝানো হচ্ছে। আর সেটা ইকোয়িং কেন, এটা আমি একেবারে শেষে বলবো। ইকোয়িং শব্দটার মানে হচ্ছে প্রতিধ্বনি, কিন্তু কেন ইকোয়িং গ্রিন, এটা কেন কবি বলছেন, এটা আমি সব শেষে এক্সপ্লেন করব। তাহলে কি বলছেন, যে এই সময় কি হচ্ছে না, এই ইকোয়িং গ্রিনে আমরা যে খেলছি, এই খেলা, আমাদের এই খেলাটা কিন্তু দেখা যাবে কোথায় না, সেই ইকোয়িং গ্রিনের উপরে। নেক্সট, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. এবারে আমরা কি দেখছি, এবারে আমরা দেখছি ওল্ড জন অর্থাৎ বৃদ্ধ জন, তার চুল সমস্ত পেকে সাদা হয়ে গেছে। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, এবং সে হাসছে, এবং তাকে দেখে মনে হচ্ছে যে তার কোনো চিন্তা ভাবনা নেই,
সে চিন্তা মুক্ত হয়ে নির্মল আনন্দে সে হাসছে। সিটিং আন্ডার দ্য ওক, এবং সে কোথায় বসে আছে? একটা ওক গাছের তলায় বসে আছে। অ্যামং দ্য ওল্ড ফোক, এবং সে একা নেই, সে কাদের সাথে আছে? তারই মতো সমবয়সী যারা বৃদ্ধ তাদের সাথে। ওল্ড জন, যার চুল পেকে সাদা হয়ে গেছে, তার চিন্তা ভাবনা নেই, সে চিন্তামুক্ত মনে নির্মল আনন্দে হাসছে এবং তারই সমবয়সী বৃদ্ধদের সাথে একটা ওক গাছের তলায় বসে আছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে। তো এই যে প্রথম স্ট্যান্ডায় একটা শেষ লাইনের আগের লাইনে ছিল যে হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যেখানে আমাদের খেলা দেখা যাবে, কোথায় না ওই ইকোয়িং গ্রিনে। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে মাঠে বাচ্চারা খেলছে এবং তারাই যেন কথাগুলো বলছে, তাই তো? এখানে আমরা দেখছি যে এই ওল্ড জন আরও যাদের সাথে বসে আছে তারা কি করছে? আমাদের যে খেলা দেখেই হাসছে। আমরা যে মাঠে খেলছি, যে ছবিতেও দেখানো রয়েছে যে বৃদ্ধরা গাছতলায় বসে আছে আর বাচ্চারা সমস্ত মাঠে খেলছে বল নিয়ে। তাহলে বাচ্চাদের বয়ানেই এটা হচ্ছে কবিতাটা। তো তারাই বলছে যে আমরা যেই খেলছি মাঠের ওপরে, তো সেই ওল্ড জন এবং তার সাথে যারা আছেন তারা আমাদের খেলা দেখে খুব আনন্দ পাচ্ছে, তাদের ভেতর থেকে খুব ভালো লাগছে এবং সেই জন্যই তারা সেই আনন্দের বহিঃপ্রকাশের কারণে তারা হাসছে। এবং তারপর কি হবে? অ্যান্ড সুন দে অল সে, এবং খুব তাড়াতাড়ি তারা বলে উঠবে। কারা বলে উঠবে? ওই ওল্ড জন এবং তার সাথে যারা রয়েছে। কি বলবে? such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. অর্থাৎ কি বলছে? বলছে যে আমরা যখন এই এখন যারা মাঠে খেলছে বাচ্চা ছেলে মেয়েরা, তো আমাদের বয়স যখন এদের মতো ছিল তখন আমরাও ঠিক এই রকম আনন্দ করতাম, হৈ হৈ করতাম এবং কি করতাম? এই একইভাবে এই ইকোয়িং গ্রিনে আমরাও ঠিক আজকে এরা যেরকম খেলছে আমরাও ঠিক সেভাবেই খেলতাম। আমি প্রথমে যেটা করছি, জাস্ট স্ট্যান্ডা ওয়াইজ, যেটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মানে যেগুলো আছে আমি আগে সেটা বলে দিচ্ছি। তারপর আমি যেটা ইনার মিনিং আছে, অর্থাৎ কবি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছেন সেটা আমি বলবো। নেক্সট, till the little ones weary, no more can be merry. The sun does descend, and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. তাহলে এই স্ট্যান্ডাতে কি বলা হচ্ছে? এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টিল দ্য লিটল ওয়ান্স ওয়েরি, অর্থাৎ এই যে বাচ্চারা সারা দিন ধরে মাঠে খেলছে, আনন্দ করছে, এইবার কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়ছে। নো মোর ক্যান বি মেরি, এবং ক্লান্তির কারণে তারা আর আনন্দ করতে পারছে না বা খেলতে পারছে না, তাদের আর এনার্জি নেই। দ্য সান ডাজ ডিসেন্ড, এবং আমরা দেখতে পাচ্ছি কবিতার প্রথমে একটা জায়গায় আমরা প্রথম লাইনেই দেখেছি যে সূর্য উঠছে, আর এখানে বলা হচ্ছে কি এবারে সূর্য ডুবছে, অর্থাৎ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। অ্যান্ড আর স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আর স্বাভাবিক নিয়মে কি হয়, যখনই সন্ধ্যা নামে সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে যায়, মাঠে যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করে তারা কি করে? তারা সেখানেই তাদের খেলা শেষ করে যে যার বাড়ি ফিরে যায়, এবং এখানেও তাই হচ্ছে, তারা বাড়ি ফিরে যাচ্ছে। বাড়ি ফিরে কি করছে? রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তারা অনেক ভাই বোন, তারা ভাই বোনেরা মিলে কি করছে? তাদের মায়ের কোলে তারা আশ্রয় নিচ্ছে, অর্থাৎ মায়ের কোলে মাথা রেখে তারা শুচ্ছে। ঠিক যেরকম লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, দিনের শেষে ঠিক যেভাবে আমরা দেখি, এটা একটা খুব সাধারণ একটা কমন একটা দৃশ্য, যেটা হচ্ছে যখন বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারপাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে, তখন আমরা কি দেখতে পাই না পাখিরা যে যার ঘরে ফিরছে বা বাসায় ফিরছে। ঠিক এই বাচ্চাগুলোও কিন্তু তাই, তারা দিনের শেষে বাড়ি ফিরছে এবং তারা তাদের মায়ের কোলে শুচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, ঠিক যেরকম পাখিরা
দিনের শেষে বিশ্রাম নেওয়ার জন্য তারা তাদের বাসায় ফেরে। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন, এখন তো আর খেলা হবে না বা দেখাও যাবে না। কেন বা কোথায়? অন দ্য ডার্কনিং গ্রিন, অর্থাৎ প্রথম যে দুটো স্ট্যান্ডায় আমরা দেখেছি ইকোয়িং গ্রিন ছিল, সেটা লাস্ট স্ট্যান্ডায় হয়ে গেছে কি ডার্কনিং গ্রিন। কেন না, ডার্কনিং তো বুঝতেই পারছি, সূর্য ডুবে গেছে, ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে, রাত হচ্ছে, ফলে সেই মাঠ যেটাকে দিনের আলোয় সবুজ দেখতে লাগছিল সেটা কিন্তু এখন আর সবুজ লাগছে না। সেটা কি কীরকম লাগছে? সেটা অন্ধকারের মধ্যে ডুবে আছে, এবং স্বাভাবিক কারণেই এই অন্ধকার মাঠে তো খেলা সম্ভব নয়, ফলে সেই মাঠে কিন্তু আর খেলা দেখা যাবে না। খেলা আবার কখন দেখা যাবে না, আবার যখন পরের দিন সকাল হবে, দিন আসবে, তখন কিন্তু আবার এই দৃশ্য দেখা যাবে। এই হচ্ছে মোটামুটি তিনটে স্ট্যান্ডায় লাইন বাই লাইন যেটা অর্থ। কিন্তু কবি এর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন, এইটা হচ্ছে আসল কথা। তাহলে আমাদের প্রথম থেকে একটু জিনিসটা বা বিষয়টা দেখতে হবে। তাহলে প্রথমে কি হচ্ছে, সূর্য উঠছে, দিনের যা দৈনন্দিন কাজকর্ম শুরু হচ্ছে মানুষের। এখানে যেটা বলা হচ্ছে বাচ্চাদের কথা, তারা খেলাধুলা করছে মাঠে। তারপর মাঝের স্ট্যান্ডায় আমরা দেখলাম কি যে ওল্ড জন, যে বৃদ্ধ, সে তারই মতো বৃদ্ধদের সাথে একটা গাছতলায় বসে আছে, খুব বাচ্চাদের খেলা দেখে তারা আনন্দ পাচ্ছে এবং বলছে যে আমরা যখন এরকম ছিলাম, ছোট ছিলাম, তখন ঠিক একইভাবে এই একই মাঠে আমরাও খেলতাম। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডা। আর লাস্টে যেটা আছে, দিন শেষ হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, যে যার ঘরে ফিরে যাচ্ছে, কিসের জন্য না বিশ্রামের জন্য। তাহলে এখান দিয়ে এই যে বিষয়টা কবি বোঝাতে চাইছেন, আমাদের মানুষের জীবনও কিন্তু অনেকটা এরকমই। কীরকম? মানুষ জন্মায়, ধীরে ধীরে সে বড় হয়, তার জীবনের কাজকর্ম দায়িত্ব সে পালন করে, তারপর কি হয়, ধীরে ধীরে তার জীবন শেষের দিকে এগিয়ে যায়। অর্থাৎ সূর্য ওঠা, এটা হচ্ছে আমাদের জীবন শুরু হচ্ছে, এটাকে রিপ্রেজেন্ট করছে। এবং সেই জীবন কাটছে, সারাটা জীবন কাটিয়ে আমরা শেষ সময় আমাদের এসে উপস্থিত হচ্ছে, অর্থাৎ সূর্য ডুবছে। এবং এখানেই যে বলা আছে শেষে যে বাচ্চারা মায়ের কোলে আশ্রয় নিচ্ছে বিশ্রাম নেওয়ার জন্য, ঠিক যেরকম পাখিরা বাসায় ফেরে তাদের বিশ্রামের জন্য, ঠিক আছে, আশ্রয়ের জন্য, আমরাও কিন্তু আমাদের জীবনটা যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি, আমরা চির বিশ্রামে চলে যাই এবং আমাদের শেষ আশ্রয় যার যেখানে, সেখানেই আমরা আশ্রয় নিই। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু, কবিতাটা পড়লে মনে হচ্ছে একটা ভারী সুন্দর প্রকৃতি রয়েছে, বাচ্চারা রয়েছে, খুব সুন্দর মেজাজের একটা কবিতা, কিন্তু কবিতার মধ্যে কবি আমাদের জীবনের এই যে গভীর সত্য, এটাকেই কিন্তু প্রকাশ করতে চেয়েছেন। এটা হচ্ছে একটা দিক, মানুষের লাইফ সাইকেল। আরেকটা দিক যেটা আমি প্রথমেই বলেছিলাম, ইকোয়িং কেন, হঠাৎ মাঠটা ইকোয়িং কেন? তাহলে আগে আমাদের জানতে হবে যে ইকোয়িং শব্দটার মানে কি। ইকোয়িং শব্দের মানে হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি ব্যাপারটা কি, এটা তো বাংলা মানে, তো ব্যাপারটা কি? প্রতিধ্বনি বা ইকো হচ্ছে অনেক সময় যদি কোনো বড় ফাঁকা ঘরে আমরা কথা বলি, সেই কথার আওয়াজটা এক্স্যাক্টলি একইভাবে ফিরে আসে। মানে আমার কথার আওয়াজটা আমি নিজেই কিন্তু ঠিক পরক্ষণেই শুনতে পাই, এই ঘটনাটাকে বলা হয় ইকো। তাহলে এখানে কি হচ্ছে, এবং শব্দেরই ইকো হয়, সেই জন্য হচ্ছে প্রতিধ্বনি বলা হয়। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে আজকে বাচ্চারা খেলছে, আর জন কি বলছে, ওল্ড জন বলছে যে আমরা যখন ছোট ছিলাম ঠিক একইভাবে আমরা এই মাঠে খেলতাম। অর্থাৎ দৃশ্যটা কিন্তু একই, তাই না? তাহলে ওল্ড জন এবং তার বন্ধুরা যখন এই অল্প বয়সে ছিল, তারা তখন এই মাঠে খেলতো একইভাবে। তাহলে তখন যারা বৃদ্ধ, তারাও ধরে নেওয়া যেতে পারে এই গাছতলায় বসে তাদের খেলা দেখতো, তাই না? আবার আজকে যারা বাচ্চা, তারা একটা দিন বৃদ্ধ হবে, তাদের জায়গা তখন হবে কোথায়? ওই মাঠের ধারে গাছের তলায় তারা বসে খেলা দেখবে। কাদের খেলা দেখবে না, সেই সময় আবার যারা ছোট, যারা বাচ্চা ছেলে মেয়ে, তারা খেলবে এবং তাদের খেলা এরা দেখবে। তার মানে এখানেও কিন্তু আমরা
এই যে জীবন একইভাবে চলতে থাকে, দৃশ্যটা কিন্তু একই থেকে যাচ্ছে, শুধু বদলে যাচ্ছে কি মানুষগুলো বদলে যাচ্ছে এবং তাদের জায়গাটা বদলে যাচ্ছে। আজকে যারা মাঠে খেলছে, পরে তারাই ভবিষ্যতে তাদের জায়গা হবে এই গাছতলায়, তখন তাদের চুল পাকা হবে, তাই না? আবার তাদের সময় যারা বাচ্চা, তারা আবার আরও পরে বৃদ্ধ হবে, তাদের জায়গা। এইভাবে মানুষ বদলে যাচ্ছে এবং বদলে যাচ্ছে কি তাদের জায়গার বদল হচ্ছে, কিন্তু দৃশ্যটা আমরা যদি ভেবে দেখি, দৃশ্যটা কিন্তু একই থাকছে। তাহলে সেই দৃশ্যটা কি? সেটা কি না, ওই মাঠে বাচ্চারা খেলছে এবং বৃদ্ধরা মাঠের ধারে ওক গাছের তলায় বসে তাদের খেলা দেখছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একই দৃশ্য কিন্তু বারবার ফিরে আসছে, তাই না? আমাদের চোখের সামনে বারবার একই দৃশ্য ফিরে আসছে এই কারণেই। এবং সেটা হচ্ছে কোথায়? ওই গ্রিন ফিল্ডের ওপর বা সবুজ মাঠের ওপর, সেই কারণেই। তাহলে শব্দ যদি ফিরে আসে, সেটা যদি ইকো হয়, তাহলে দৃশ্য যদি ফিরে আসে, একই দৃশ্য যদি বারবার আমাদের সামনে ফিরে আসে, তাহলে সেটাকেও ইকো বলাই যায়। এখানে কি, এখানে দৃশ্যের ইকো হচ্ছে, তাই না? সেই কারণে, এবং যেহেতু সেটা হচ্ছে কোথায়, ওই মাঠের ওপরে, যার জন্য এই মাঠটিকে কবি বলছেন ইকোয়িং গ্রিন, এবং কবিতারও নাম সেই কারণে দিয়েছেন ইকোয়িং গ্রিন। তো এই হচ্ছে উইলিয়াম ব্লেকের লেখা দ্য ইকোয়িং গ্রিন। খুব সুন্দর কবিতা, ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটি কবিতা। তো চ্যাপ্টারটা এর সাথে সাথেই এখানেই শেষ হলো।